আরে হ্যাঁ হ্যাঁ, রিয়েল লেকচার দেখেছি, 2-3 বার দেখবো আর কি। 2-3 বার দেখবো, ওদিক থেকে 2-3 বার রিভিশন হবে, তারপরে এক্সামের আগে ওয়ান শট তো দেবেই মনে হয়, কুইক রিভিশন থাকছে। কোশ্চেন প্র্যাকটিস এক্সট্রা করে করার দরকার নেই, কারণ যখন সিলেবাসটাই আমরা 10-20 বার যখন রিভিশন আমাদের হয়ে যাচ্ছে একটাই লেকচারকে বারবার দেখে নিচ্ছি, তাহলে ওর থেকে তো আর বেশি কোশ্চেনের আসবে না। তাই এক্সামে গিয়ে ডাইরেক্ট কোশ্চেন প্র্যাকটিস করবো, কোশ্চেন প্র্যাকটিস করে আবার সময় নষ্ট আমি করবো কেন? বাদ দাও, কোশ্চেন আমার পরে দেখবো, এখন আগে ডিটেলস লেকচারটা আর 2 বার দেখি। তোমরাও এমনটা ভাবছো নাকি যে সিলেবাস কমপ্লিট করবো, 2-3 বার রিভিশন করবো, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করবো না? তাহলে ভুল করছো। তাহলে আমরা প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। প্র্যাকটিসের জন্য আমরা অনেক বই দেখতে পারবো, টেক্সট বুক পেয়ে যাবো, বিভিন্ন গাইড বই পেয়ে যাবো, সেখানে অনেক কোশ্চেন পাবো, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে একাধিক কোশ্চেন পাবো। কিন্তু করবো কি? আমরা প্রথমে টেক্সট বুক দিয়ে শুরু করি। তাহলে টেক্সট বুকের মধ্যে তো অনেক আছে, কোনটা করবো? সব থেকে বেস্ট, সবাই বলবে, ইউটিউবে যদি সার্চ করো বেস্ট টেক্সট বুক ফর ক্লাস 10, যতগুলো ভিডিও আসবে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে এই বইটা থাকবে। কি? ভট্টাচার্য ব্রাদার। তার আজকে অনুশীলনী করব, সমস্ত শর্ট কোশ্চেন একটা ভিডিওতে কমপ্লিট করব। তাহলে ভিডিওটা শুরু করি। তাহলে আমি অংশমান শুরু করে দিচ্ছি মিশন মাধ্যমিক আরেকটা ফ্রেশ ভিডিও। আজকে আমরা করব ভট্টাচার্য ব্রাদার্স এর সব থেকে ইম্পর্টেন্ট বইয়ের কোশ্চেন প্র্যাকটিস। তাহলে শুরু করে দিচ্ছি। আজকে অনুশীলনী যতগুলো শর্ট কোশ্চেন আছে সবগুলো করব। ভিডিওর লেন্থ বড় হবে, শর্ট কোশ্চেনে তো সময় লাগে না, তাও কেন ভিডিও বড়? কারণ আমরা শুধুমাত্র শর্ট কোশ্চেন করব না, তার সঙ্গে রিলেটেড বলবো, তার উদাহরণ দেব, এবং সেটা কেন হয়েছে সেটা বলবো, সেটা নিয়ে আলোচনাও করব। তাই শুধুমাত্র শর্ট কোশ্চেন করছি না, সেটা নিয়ে ডিটেলস আলোচনাও করব। তাই জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং ডেসক্রিপশন বক্স চেক করবে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে যোগ করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এটার পিডিএফ আমি শেয়ার করব হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটাও জয়েন করে রাখবে, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। সবাইকে বলবো ভিডিওতে একটা লাইক করে দিতে প্রথমেই, আর যদি নাও করো শেষে কিন্তু লাইক করেই যেতে হবে। তাহলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। আমরা শুরু করব অনুশীলনীতে এমসিকিউ দিয়ে। এমসিকিউ গুলো আছে 12টা করতে খুব জোর বেশি সময় লাগবে না, কিন্তু আমরা যেহেতু প্রতিটা অপশন বলছি এবং সেটা কেন হচ্ছে সেটাও আমরা বিশ্লেষণ করছি, তাই জন্য এমসিকিউ হলেও, শর্ট কোশ্চেন হলেও ভিডিও লেন্দি হতে পারে, বাট ইম্পর্টেন্ট ভিডিও। তাহলে প্রথমেই শুরু করছি 1 নাম্বার দিয়ে। 1 নাম্বারে কি বলা হয়েছে? বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি, অর্থাৎ বায়ুমণ্ডলে যে 6টা স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এইগুলোর মধ্যে সব থেকে শীতলতম স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট ফায়ার আইস হলো, ফায়ার আইস কাকে বলে? যে মিথেন হাইড্রেটকে বলে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সংকেত লিখতে আসে। তাহলে ফায়ার আইস কেন বলে? কারণ ফায়ার আইস হলো একটা ক্রিস্টাল আকার, একটা কি এরকম একটা ক্রিস্টাল আকার বস্তু, তার মধ্যে এখানে আবদ্ধ হয়ে মিথেন থাকে, এবং এটাকে যখন আমরা চারদিক থেকে আমরা কি ধরাবো? আগুন দেব, তখন এটা দেখতে বরফের মতন ক্রিস্টাল আকার, কিন্তু আগুন জ্বলে কেন? কারণ ভিতরে মিথেন গ্যাস আছে, সেই জন্য ভালো মতন আগুন জ্বলে। দেখতে কি লাগে? বরফের মতন, কিন্তু আগুন জ্বলছে, তাই জন্য বাইক থেকে দেখে মনে হয় যেটা আগুনে বরফ জ্বলছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের প্রধান উপাদান হিসেবে থাকে আমাদের মিথেন। বায়োগ্যাসের যেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়, তাই জন্য এর প্রধান উপাদান হবে কি? মিথেন। প্রধান গ্রিন হাউস গ্যাসটি, অর্থাৎ যে গ্রিন হাউস গ্যাসের প্রভাব বেশি, যে গ্রিন হাউস গ্যাস প্রকৃতিতে বেশি পরিমাণে আছে, সেটা কি? অবভিয়াসলি আমাদের ভিলেন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড হলো। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবং যদি বলে যে কোন গ্রিন হাউস গ্যাসের ক্ষমতা সব থেকে বেশি, অর্থাৎ একজন আসে যদি, তো কার পাওয়ার বেশি, তখন কি হবে? আমাদের ভিলেন ক্লোরোফ্লোরোকার্বন। কিন্তু যদি বলে কার প্রভাব বেশি, কার মানে প্রধান কোনটা, এই সমস্ত বিষয় যদি আসে, তখন আমরা লিখবো কার্বন ডাই অক্সাইড। এবারে লিখেছে নিচের প্রশ্নে, নিচের কোনটি ওজোন ক্ষয়ে সহায়তা করে না, অর্থাৎ ওজোন গ্যাসের যে ক্ষয় হচ্ছে মানে নিয়মিত, এবং সেখানের মাধ্যমে সেটার ঘনত্ব কমে গিয়ে পৃথিবীতে অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে, সেখানে গিয়ে কোনো প্রভাব দেখায় না, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। ওজোন স্তর ধ্বংসে তার কোনো ভূমিকা নেই। ঠিক আছে। এবার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে?
আমরা জানি কোন স্তরে, আয়নোস্ফিয়ার। এবার দেখতে পাচ্ছি এই যে আয়নোস্ফিয়ারটা আছে, এই আয়নোস্ফিয়ার অবস্থান করে থার্মোস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ বায়ুমণ্ডলে যে 6টা স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মাইনোস্ফিয়ার, তার মধ্যে থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে আয়নোস্ফিয়ার। তাই জন্য যদি বেতার তরঙ্গ প্রতিফলিত বলে তাহলে মেন হচ্ছে আয়নোস্ফিয়ারে, কিন্তু আয়নোস্ফিয়ার যদি অপশনে না থাকে তাহলে আয়নোস্ফিয়ার যেখানে থাকে অর্থাৎ থার্মোস্ফিয়ার, সেটা হচ্ছে আমাদের আনসার। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, অর্থাৎ অনেক বছর আগে যেটা প্রাণী এবং উদ্ভিদরা মাটির তলায় চাপা পড়ে যে সমস্ত জ্বালানি হয়েছিল সেগুলোর মধ্যে কোনটা নয়, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি সৌরশক্তি। সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। একটি অপ্রচলিত শক্তি যেটি প্রচলিত নয়, অবভিয়াসলি এগুলো নবীকরণযোগ্য, অর্থাৎ যেগুলো ব্যবহার করা যাবে বারবার করে, সেই রকম একটা জ্বালানি হবে, সেটাও আমরা দেখতে পাচ্ছি কি একটা বায়োগ্যাস। ঠিক আছে। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে, এখানেও একটা ভালো প্রশ্ন। ওজোন স্তর, এই ওজোন স্তরে ইউভি রশ্মি প্রতিফলিত হয়, এইখানেই ওজোন স্তর ইউভি রশ্মি শোষিত করে, কিন্তু এবার ইউভি রশ্মি কোন স্তর অর্থাৎ ওজোন স্তর কোন স্তরে অবস্থান করে, সেটাও হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। সেম কোশ্চেন ওইটার মতনই, ওখানে লেখা ছিল বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। এবার আয়নোস্ফিয়ার যদি অপশনে না থাকে তাহলে আয়নোস্ফিয়ারের ঘর দিতে হবে। এবারে যদি প্রশ্ন থাকে যে ইউভি রশ্মি কোন স্তরে শোষিত হয় তাহলে আমরা ওজোন স্তর দেব, কিন্তু ওজোন স্তর যদি অপশনে না থাকে তখন সেটা যেখানে থাকে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা দেব। মিথেন হাইড্রেটের সংকেত খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 অণু মিথেন এবং 23 অণু জল। 4 অণু মিথেন এবং এক সেকেন্ড, এটা নয়, 4 অণু মিথেন এবং তার সঙ্গে 23 অণু জল। বুঝতে পারলাম? 4 অণু মিথেন অর্থাৎ 4CH4 এবং 23 অণু অর্থাৎ 23 জল অর্থাৎ H2O। বুঝতে পারলাম? নেক্সট, বায়োডিজেল তৈরিতে যেটা ব্যবহার হয় উদ্ভিদ, সেটা হচ্ছে জ্যাটোফ্রা। ঠিক আছে। নেক্সট, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয়কে সহায়তা করে না? সেম কোশ্চেন, আনসার সেম হবে কার্বন ডাই অক্সাইড। আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা চলে আসবো 1 নম্বরের কোশ্চেনে। কি লেখা আছে? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম, অর্থাৎ অনেকগুলো গ্রিনহাউস গ্যাস আমরা দেখেছিলাম, তার মধ্যে যেটা জৈব সেটা হচ্ছে আমাদের একটা মেন লিখে দিই, সেটা হচ্ছে CH4 বা মিথেন আমরা লিখতে পারি, লিখে দিই, সেটা হচ্ছে CH4 বা মিথেন। একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম, অর্থাৎ বারবার ব্যবহার করা যাবে এমন একটি শক্তি আমরা লিখতে পারি বায়ু শক্তি, আমরা লিখতে পারি সৌরশক্তি, বিভিন্ন আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি বায়ু শক্তি, আমরা লিখতে পারি সৌরশক্তি। ঠিক আছে, সৌরশক্তি লিখতে পারি। নেক্সট যদি চলে আসি আমরা দেখতে পাবো কি নেক্সট কোশ্চেন আমাদের আছে সুইট গ্যাস কি, অর্থাৎ সুইট গ্যাস কাকে বলে? সুইট গ্যাস হলো কয়লা খনির মিথেনকে সুইট গ্যাস বলে, বা কোল বেড মিথেনকে সুইট গ্যাস বলে। কিন্তু সুইট গ্যাস বলে কেন? কয়লা খনির মিথেনকে সুইট গ্যাস বলে কেন? কারণ কয়লা খনির মিথেন গ্যাসের মধ্যে বিষাক্ত H2S কি, কয়লা খনির মিথেন গ্যাসের মধ্যে বিষাক্ত H2S গ্যাস অবস্থান করে না। যেহেতু কয়লা খনির মিথেন গ্যাসের মধ্যে H2S অবস্থান করে না, তাই জন্য কয়লা খনির মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলে। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? আমরা যে স্তরে অবস্থান করি, পৃথিবীর সব থেকে নিচের স্তর, অর্থাৎ যে স্তরের ঘনত্ব সব থেকে বেশি, যেই স্তরের চাপ সব থেকে বেশি, অর্থাৎ ট্রপোস্ফিয়ারেই ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে কে শান্ত মণ্ডল বলে? দেখো, যেহেতু ট্রপোস্ফিয়ার হয়ে গেল ক্ষুব্ধ মণ্ডল, এখানে ঝড় ঝঞ্ঝা হলো এবং তার ওপরের স্তর কি করবে না শান্ত অবস্থান করবে, অর্থাৎ তার ওপরের স্তরকে শান্ত মণ্ডল বলছে। তাহলে শান্ত মণ্ডলের উদাহরণ কি হবে বা নাম কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? মেরু জ্যোতি দেখা যায় আমাদের আয়নোস্ফিয়ারে। ঠিক আছে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম স্তর? এখনই করলাম কি হলো? মেসোস্ফিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? একদম এখনই করলাম প্রশ্নটা, ওজোন স্তরে শোষিত হচ্ছে।
সূর্যের অতিবেগুনি রশ্মি। এবার ওজোন স্তর না লিখে কেউ যদি স্ট্র্যাটোস্ফিয়ারও লেখে সেটাও ঠিক হবে, কারণ ওজোন স্তর অবস্থান কোথায় করে, ওজোন স্তর আছে কার মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, তাই ওজোনোস্ফিয়ার অথবা স্ট্র্যাটোস্ফিয়ার। মেন করে এক্স্যাক্ট বলতে গেলে ওজোন স্তর, এবং যদি ওজোন স্তর অপশনে না থাকে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারও লিখতে পারি। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থান করা হয়? কৃত্রিম উপগ্রহ এমন একটা স্তরে থাকবে যেখানে বায়ুর একদম বাধা থাকবে না, অর্থাৎ তারা নিঃশব্দে এবং কোনো বাধাহীনভাবে অবস্থান করবে, এরকম একটা স্তরকে বাইরের দিকে অবস্থান করবে, বাইরে মানে কি এক্সোস্ফিয়ারে অবস্থান করবে। নেক্সট, মিথেন হাইড্রেটের সংখ্যা অনেকবার লিখেছি, আবার লিখি, কি হবে 4 অণু CH4 এবং 23 অণু জল। নেক্সট, 2-12 একটি বায়োফুয়েলের নাম কি? বায়োফুয়েলের অনেকগুলো উদাহরণ হবে, যেমন বায়োডিজেল, বায়ো ইথানল। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? দেখো, স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কোনোদিনও 1 নম্বরের কোশ্চেনে আসবে না, তাও বলছি। স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা যার মাধ্যমে বর্তমান প্রজন্মের সমস্ত চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ করা, অর্থাৎ বর্তমান প্রজন্মে যতটা প্রয়োজন হোক তারা প্রয়োজন ব্যবহার করুক, কিন্তু ব্যবহার করতে গিয়ে শক্তি সম্পদ যেন শেষ না করে দেয়, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মও যেন সেটা ব্যবহার করতে পারে। আমরা বুঝতে পারলাম, অর্থাৎ যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করতে হবে, আমাদের সংরক্ষণ করতে হবে। এবার যেহেতু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে, তাই জন্য বর্তমান প্রজন্মকে পুরোটাই জীবাশ্ম জ্বালানি বা যে সমস্ত শক্তি একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে সেটার উপর নির্ভর করে চললে চলবে না, অন্য একটা শক্তি অর্থাৎ বিকল্প শক্তি উৎসর দিকে দেখতে হবে, অর্থাৎ নবীকরণযোগ্য শক্তিকে আমাদের আপন করে নিতে হবে, সেগুলোর বেশি ব্যবহার করতে হবে। এইভাবে আমাদের একটু গুছিয়ে লিখতে হবে, কারণ স্থিতিশীল উন্নয়নের ধারণাটা 1 নম্বরের কোশ্চেন একেবারেই নয়, আর যেহেতু ডেফিনেশন তো থাকবেই না। নেক্সট, মাইকের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের ভিডিওটা কাটতে হয়েছিল, আমরা রিস্টার্ট করছি। এরপরে আমাদের চলে আসছে আমরা শূন্যস্থান পূরণে। 1 নম্বরে কি বলা হয়েছে, বা 2-1-3টায় বা 2-13টায় কি বলা হয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘ হয়? তাহলে আমরা এখনই করলাম যে সব থেকে নিচের স্তর, অর্থাৎ যে স্তরের ঘনত্ব সব থেকে বেশি, অর্থাৎ আনসার হবে আমাদের ট্রপোস্ফিয়ার। নেক্সট, কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আমাদের কি গ্যাস হবে? আমরা জানি মিথেন গ্যাস, অর্থাৎ CH4 গ্যাস হবে, অর্থাৎ কোলবেড মিথেনের কথা এখানে বলা হয়েছে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ দেখা যায়। বৈপরীত্য উত্তাপ কি? অর্থাৎ যেটি একটি নির্দিষ্ট ক্রম আছে সেই ক্রমে উত্তাপটা ঘটবে না, অর্থাৎ আমরা যদি ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তরে দেখি তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস পায়, কিন্তু সেটাই স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে না, বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আমাদের বলছে বৈপরীত্য উত্তাপের স্তর। বায়ুমণ্ডলে ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে। ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর মানে অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস পায়, ক্রমে ক্রমে উচ্চতার সঙ্গে উষ্ণতাটা হ্রাস পায়, তাকে বলছে বায়ুমণ্ডলের ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ার দেখতে পাচ্ছি, যার নিচের স্তর থেকে প্রতি 1 কিলোমিটার যদি আমরা উচ্চতা বৃদ্ধি পাই তাহলে 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে উষ্ণতা আমাদের কমে থাকে। নেক্সট, 2-17 সেম কোশ্চেন অনেকবার করেছি, আবার করব। মিথেন হাইড্রেটের সংকেত আমরা অনেকবার করেছি, কি সংকেত হবে? 4 অণু মিথেন অর্থাৎ 4CH4 এবং 23 অণু জল অর্থাৎ 23H2O। আমরা এখান থেকে দেখে বুঝতে পারলাম যে কোশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট তেমনি কোশ্চেনটা যেমন এমসিকিউতে আসতে পারে, তেমনি 1 মার্কের কোশ্চেনও আসতে পারে, তেমনি শূন্যস্থান পূরণেও আসতে পারে। তাই জন্য কোশ্চেনটা আমরা ভালো করে রেডি করব। লাস্ট পোর্শন বেঁচে আছে আমাদের শর্ট কোশ্চেনের, কি? স্তম্ভ মেলাও। তাহলে এটা মেলাই। প্রথমে আমরা যদি বাম স্তম্ভের দিকে একবার দেখি, যে যে 1 সেকেন্ড অপশানগুলো আছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন, মিথেন, গ্রিন হাউস গ্যাস, জীবাশ্ম জ্বালানি, এবং ডান স্তম্ভের দিকে আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, অনবীকরণযোগ্য শক্তি এবং গ্রিন হাউস গ্যাস নয়। যেহেতু এদিকে গ্রিন হাউস গ্যাস আছে ওদিকেও গ্রিন হাউস গ্যাস আছে, তারা পরস্পর কখনো মিলবে না, এবং এদিকের গ্রিন হাউস গ্যাস আর এদিকে গ্রিন হাউস গ্যাস নয়, একই প্রজাতির মানে একই টাইপের
তাই জন্য প্রথমে অনবীকরণযোগ্য সম্পদ থেকে আমরা করা শুরু করছি। তাহলে অনবীকরণযোগ্য শক্তি আমরা মিলাতে পারি, কোনটা অনবীকরণযোগ্য শক্তি অর্থাৎ একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে জীবাশ্ম শক্তি, আমরা মিললাম। নেক্সট, এখানে দু রকমের দেখতে পাচ্ছি, দুটো একই টাইপের, একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। এদিকেও দেখতে পাচ্ছি একটা নাইট্রোজেন, একটা মিথেন। আমরা জানি দুটো গ্যাস আছে, একটা নাইট্রোজেন এবং একটা অক্সিজেন, যারা যারা গ্রিন হাউস গ্যাস নয়। অর্থাৎ যে সমস্ত গ্যাসগুলি ভূপৃষ্ঠে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মধ্যে বেশি পরিমাণে অবস্থান করে তারা গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলের প্রধান উপাদান 70% থাকে নাইট্রোজেন এবং 20% থাকে অক্সিজেন, তাই জন্য সেইগুলি কি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট, আমরা যদি মিথেনের চলে আসি, মিথেন হয়ে যাচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। এবার যদি কেউ বলে যে কি ধরনের গ্রিন হাউস গ্যাস, তখন আমরা বলে দিতে পারি যে মিথেন একটা জৈব গ্রিন হাউস গ্যাস। নেক্সট, এদিকে আমাদের কি আছে, কার্বন ডাইঅক্সাইড, সেটা হয়ে যাবে একটা গ্রিন হাউস গ্যাস। এবং কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে এর সব থেকে বেশি প্রভাবও বেশি, এখনই আমরা করেছিলাম। আশা করি বোঝা গেল। এর মধ্যে থেকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। এরপর নেক্সট আমরা দেখব কোন বই আনা যায়, অর্থাৎ আমরা বিভিন্ন টেক্সট বুকও আনতে পারি, বিভিন্ন প্র্যাকটিস বুকও আনতে পারি। তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করে যেতে ভুলো না। মিশন মাধ্যমিকের পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ। Thanks for watching.